আপনারা সব একটু ঘুরে যান, চৌরঙ্গি মোড়ে আমরা যাবো। চলো চৌরঙ্গি মোড়ে অবরোধ হবে, চলো গুলি ফুলি যা হবে দেখে নেবো, আমি আসছি, চলো চৌরঙ্গি মোড়। সমস্ত আইএসএফ কর্মীদের বলছি, আপনারা ভাইজানের কথা মতো চৌরঙ্গি মোড়ে চলে আসুন। সমস্ত আইএসএফ কর্মীদের বলছি, আপনারা ভাইজানের কথা মতো চৌরঙ্গি মোড়ে আসুন। সমস্ত আইএসএফ কর্মীদের বলছি। ভাই আমি প্রোগ্রাম ছোট করব। আর একটা কথা, এখানে তো একটা হেস্তে নাস্তে হবেই, এখানে তো হবেই। আর সাথে সাথে আমার ভাঙড় থেকে যে সমস্ত যোদ্ধারা এসেছেন, আমি আপনাদের বলবো, আপনাকে আমি নওশাদ সিদ্দিকী, যখন সমস্যার সমাধানটা হবে আমি আপনাদের সামনে থেকে গিয়ে আপনাদের বাড়ি পৌঁছে দিয়ে আসবো। ভাঙড়ে আজকে আমি থাকবো গিয়ে, মরতে হয় নওশাদ সিদ্দিকী মরবে, তবে এখানে সমস্যার সমাধান হলে তারপরে যাব, তার আগে কিন্তু আমি যাব না। ওরা কালপিট গুলো অ্যারেস্ট হবে, তারপর এখান থেকে উঠবো। যাক, আপনাদের প্রত্যেককে বলছি, অনেক ভাই বলার ছিল, সাংবাদিক বন্ধু যারা এসছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যখন আমাদেরকে মারধর করেছিল তখনই আপনারা ফুটেজ দিয়ে অন্তত বাংলার মানুষকে দেখাতে পেরেছিলেন যে আইএসএফ পরে কি ওপরে অত্যাচার চলছে। ভাঙড়ের মা বোনেদেরকে, যোদ্ধাদেরকে সম্মান জানাই। আজকে আপনারাই আমাকে বিধায়ক বানিয়ে বিধানসভার মধ্যে লড়াই করার মতো সেই বাংলার অগণিত মানুষের কণ্ঠ হয়ে পাঠাতে পেরেছেন ভাঙড়ের মা বোনেরা, বাপ ভাইয়ের, আপনাদের ধন্যবাদ জানাই। ক্যানিং পূর্বের মানুষকে ধন্যবাদ জানাই, যার বাড়ি ঘর ভাঙচুর করে দেওয়ার পরেও, যার সবকিছু লুট করে দেওয়ার পরেও এখনো যারা আইএসএফ এর ঝান্ডা ধরে ঘুরছে, সেই সমস্ত ভাইগুলোকে, মাগুলোকে, বোনগুলোকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আমি বক্তব্য শেষ করছি। আপনাদের বলবো, মাস্টার সাহেব ঘোষণা দেবেন, আমি দেবো? হ্যাঁ, আপনারা সব একটু ঘুরে যান, চৌরঙ্গি মোড়ে আমরা যাবো। চলো চৌরঙ্গি মোড়ে অবরোধ হবে, চলো গুলি ফুলি যা হবে দেখে নেবো, আমি আসছি, চলো চৌরঙ্গি মোড়। যতক্ষণ না আরা বলে অ্যারেস্ট হচ্ছে চৌরঙ্গি মোড় থেকে উঠবো না। চলো চলো, এই দিক থেকে কেউ নয়, সব ওই দিকে। চলো চৌরঙ্গি মোড়ে, চলো চৌরঙ্গি মোড়ে। আজকে মমতা ব্যানার্জির পুলিশের কত গুলি আছে দেখবো। চলো চৌরঙ্গি মোড়, চলো। কেউ বাড়ি নয়, সবার বাড়িতে পরিবার আছে, আমার বাড়িতেও পরিবার আছে। আমি আমার সুখের জায়গা ছেড়ে দিয়ে জায়গায় এসেছি শুধু আপনাদের জন্য। আপনাদের নাগরিক অধিকার হরণ হচ্ছে বলে আমরা চৌরঙ্গি মোড় অবরোধ করব। যতক্ষণ না পর্যন্ত ওই সন্ত্রাসবাদীগুলোকে, ওই সন্ত্রাসীগুলোকে, যারা গণতন্ত্রকে হত্যা করছে, যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে, সেখান থেকে উঠবো না। যারা চৌরঙ্গি মোড়ে যাচ্ছেন গিয়ে বসে পড়ুন, চৌরঙ্গি মোড়ে যাবেন আর বসে পড়বেন। পুলিশ অ্যারেস্ট করলে আমি যাচ্ছি, আগে আমাকে ধরবে তারপরে আপনাকে ধরবে, কোনো কথা নাই। এখানেই আজকে দরকার লাগলে স্টেজ হবে, এখানেই আজকে আমরা বসে থাকবো, সারা রাত পার করবো চৌরঙ্গি মোড়ে। চলো। আর একটা কথা আমি একটা কথা বলে রাখি, বাস থেকে শুরু করে কোনো এই যে অনেকে যা ঠোকাঠুকি করে বাস গেলে, এইসব করার দরকার নেই। আমরা শান্তিপ্রিয়, গণতান্ত্রিক অধিকার অনুযায়ী আমরা ওখানে বসবো। কোনো পুলিশ প্রশাসনের সাথে আমাদের কোনো ঝগড়া লড়াই নাই। আমাদের সাথে লড়াই রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে ওই সমস্ত রাজনৈতিক কারবারিদের সাথে। কেউ কোনো বাসে এতে হাত দেবেন না, গিয়ে চৌরঙ্গি মোড়ে আপনারা বসে যান, আমিও যাচ্ছি। চলুন ভাই, যারা আছেন এরা দাঁড়িয়ে কি করছেন? চলুন চলুন, ওয়াদা করলেন গুলি খাবেন, দাঁড়িয়ে থাকলে হবে? চলুন চলুন, হ্যাঁ চলো। সমস্ত আইএসএফ কর্মীদের বলছি, আপনারা ভাইজানের কথা মতো চৌরঙ্গি মোড়ে চলে আসুন। সমস্ত আইএসএফ কর্মীদের বলছি, আপনারা ভাইজানের কথা মতো চৌরঙ্গি মোড়ে আসুন। সমস্ত আইএসএফ কর্মীদের বলছি। আজকে আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস, আপনারা সবাই জানেন। আর আজকে যদি পার্টির শেষ দিন হয়, অসুবিধা কারো আছে? কারো অসুবিধা আছে? কলকাতাতে পার্টির জন্ম হয়েছে, কলকাতায় পার্টি শেষ হয়ে যাবে।
আজকেও দেখবো মমতা ব্যানার্জির বন্দুকের কত গুলি আছে, পারবেন তো নাকি? যদি না আজকে অ্যারেস্ট হয় প্রোগ্রাম শেষ হওয়ার পূর্বে, নওশাদ সিদ্দিকী কি জিনিস, আব্বাস সিদ্দিকীর ছোট ভাই কি জিনিস, আজকে কলকাতার রাজপথ বুঝে যাবে। হয় ইস্পান না হলে উস্পান। আমার তার রক্ত আমার গায়ে বলছে, বাংলার অরাজকতা আমি হতে দেবো না, ভাঙনের অরাজকতা হতে আমি দেবো না। বিধানসভার গেটে গাড়ি লাগিয়ে রেখে দেবো, মমতা ব্যানার্জি ঢুকবার বেরোবে, দেখবে ওর দলের গুন্ডারা কি করেছে একটা বিধায়কের গাড়িতে, ওর দলের গুন্ডারা একটা বিধায়ককে কিভাবে আক্রমণ করেছে। এই অবস্থায় গাড়ি 2026 সাল পর্যন্ত ওই গাড়ি একই অবস্থায় থাকবে। বলছি আজকে আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস, আপনারা সবাই জানেন। আর আজকে যদি পার্টির শেষ দিন হয়, অসুবিধে কারো আছে? হ্যাঁ, কারো অসুবিধা আছে? কলকাতাতে পার্টির জন্ম হয়েছে, কলকাতায় পার্টি শেষ হয়ে যাবে। আজকেও দেখবো মমতা ব্যানার্জির বন্দুকের কত গুলি আছে, পারবেন তো নাকি? এখন আরাবুল দা এখনো নাকি ওখানে ডায়লগ বাজি করছে যে পুলিশ নাকি বার করে দিল। তো ঘটনাটা একটু আপনাদের জানা দরকার, তো কি হয়েছে আজকে। সবাই তো আর ভাঙড় থেকে আসেনি, ভাঙড় থেকে যারা আক্রান্ত হয়েছে, ভাঙড়ে যারা দায়িত্বশীলের আছে একটু উপরে তুলে দেন তো তাদেরকে। অনেকে আক্রান্ত হয়েছে, সবাই আসতে পারেনি, হসপিটালে ভর্তি আছে, অনেক দূরে আছে। যারা এখানে কজন এসে পৌঁছাতে পেরেছে তাদের দেখাচ্ছি আমরা। সকালে আমার কাছে গত রাত্রিরে থেকে আরাবুল্লাহ তার এলাকা থেকে উত্তপ্ত করার চেষ্টা করেছিল, গত রাত থেকে উত্তপ্ত করার চেষ্টা করেছে, শূন্যে গুলি চালিয়েছে, বোম ব্লাস্ট করিয়েছে, তারপরেও ক্ষান্ত করতে পারেনি। আমাদের করির মাথা ফাটিয়েছে, 4-5 জন হসপিটালে এখন আছে। তো শূন্যে গুলি চালিয়ে মুরব্বীকে লেগেছে নাকি? তুমি এসছো না, তোমার লেগেছে? তাহলে তুমি একটু সাইডে থাকো, বাবা মার বাপকে একটু সাইডে রাখো। এখন যাদের লেগেছে বেশি করে, বা যারা এখানে এসে পৌঁছাতে হয়েছে, অনেকে আছে, অনেক আক্রান্ত, প্রায় 2 থেকে 250 ভাঙড়ের কর্মী আক্রান্ত হয়ে আছে, এর মধ্যে আছে। আরো বেশি তো কম নয়, আরো বেশি তো কম নয়। খবর আসলো থানাকে, বড়বাবু কেএলসি কে ফোন করলাম যে স্যার ওখানে এই সমস্যাটা একটু দেখে নিন, যাতে করে আমাদের প্রোগ্রামে যারা গাড়ি আসছে ঠিক আছে। এরা আসার মধ্যে ওখানে একটা চায়ের দোকান থাকে, সব অঞ্চলের নেতারা দাঁড়িয়ে থাকে, একটু একসাথে চা খেয়ে বার হবার চিন্তা ভাবনা করেছিল। তারপরে আক্রমণ চালায়, বোম মারে, মারধর করে। থানাকে জানানোর পরে থানা থেকেও সেই রকম, কেএলসি থানা সেই রকম পদক্ষেপ নেয়নি। আমার কাছে ভিডিও আছে, একজন ভিডিও করেছে, ওখানে জুলুদাকে যেন জামাইয়ের হাতে জামাইয়ের মতো খাতির করে সরে যান না, কিন্তু ওই জুলুদার নেতৃত্বে সব হয়েছে। পুলিশের সামনে আমাদের ছেলেদেরকে মারধর করেছে। এটা শুনে আমি থাকতে পারলাম না, কারণ আমি লাস্ট নিয়ে তো রাজনীতি করতে পছন্দ করি না। আমার কিন্তু ভাইদেরকে মারবে, আমি এসি ঘরে বসে থাকবো রাজনীতি করার জন্য, আমি রাজনীতির ময়দানে আসিনি। আমি পৌঁছাবার চেষ্টা করলাম যে যাতে করে আমাদের ছেলেদেরকে অন্তত কলকাতামুখী করা যায়, যে প্রোগ্রাম আছে প্রোগ্রাম স্থলে যাতে নিয়ে যাওয়া যায়। সেখানে পৌঁছে যাওয়ার পরে আমাকে দেখার পরে ছেলেরা, আমি যখন পৌঁছাচ্ছি তার আগে থেকে দেখি ইট ছুটছে। আমি গাড়ি থেকে নেমেছি, দরজা খুলে একজন এসে আমার মাথায় যদি হাত দিত, একদম বড় ইট, আমার মাথাটা ফাটতো হয়তো। সে হাত দিয়ে দিয়েছে, তার হাতে চোট হয়েছে। তারপরে আমি বলি কি এরা ফিট ছুটছিস, চিৎকার চেঁচামেচি করার পরে ছুটেছে, যে কজন ছিল অল্প একদম লোকজন ছিল, ছুটেছে। ছুটার পরে আমি আবার মাইকটা নিয়ে, স্বাভাবিক আমাদের ছেলেরা তখন উত্তেজিত, এত মার খেয়েছে, মাইকটা নিয়ে আমি কন্ট্রোল করছিলাম যে কোনো পাবলিক প্রপার্টি থেকে শুরু করে কারো সম্পত্তিতে তৃণমূলের অফিসেও হাত দেবে না। ঠিক খানিকক্ষণ পরে দেখলাম আমাদের কাছে যে তৃণমূলের অফিসটা আছে, একটা কাঁচের অফিস, কাঁচের দরজা দিয়ে অফিস, সে অফিসটা অক্ষুণ্ণ। আর আরাবুল্লাহ যে অফিসে যে উঠা বসা করে, সেই অফিসে দেখি ধাউ ধাউ করে আগুন লেগে গেছে। মানে বুঝতে পেরেছেন, আরাবুল্লাহ সিনিয়র লিডার, তো ঠিক ঠিক কেমন ভাবে লাগালে দোষটা আমাদের ঘাড়ে পড়বে না, ঠিক আইএসএফ এর ঘাড়ে দেওয়া যায়, সে চক্রান্ত করেছে। পানির একদম পুরো ফায়ার ব্রিগেডের গাড়িও রেডি ছিল, ওরে বাবা, গাড়িও রেডি ছিল। বিশেষ করে অল্প টাইমের ওদিকে দেখি সেই সাইরেন বাজাতে বাজাতে এসে হাজির, যা করছে করুক। তারপরে আমি আমার যথারীতি আমাদের যারা ছিল কর্মীরা গাড়িগুলোকে পাস করছি, পাস করতে করতে অল্প কিছু আছে, তারপরে দিকে কিছু 10-15টা তৃণমূলের ঝান্ডা নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। পুলিশ এসে দাঁড়ালো, যে ওরা প্রতিবাদ প্রতিরোধ ধ্যান করবে। পুলিশের কেএলসি থানার বড়বাবু বললেন, তখন আমাদের 200-300 কর্মী আছে,
যে আপনারা কর্মীগুলোকে চলে যেতে বলুন, আমরা ওদেরকে পাস করে দিচ্ছি। আমরা বললাম যে, আমি বললাম যে ওরা আমাদেরকে মারলো আর ওরা এসে দাদাগিরি করছে আর আমাদেরকে ঠান্ডা করছেন কেন? ওদেরকে রাস্তা থেকে সরান, তাহলে আমাদের কর্মীরা চলে যাবে। তারপরে একাধিক অফিসার, অনেক বাবার বয়সী না হলো মোটামুটি অনেক সিনিয়র অফিসার আমার কাছে রিকোয়েস্ট করলেন যে এক পক্ষকে শান্ত হতে হবে, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, পুলিশ হিসাবে নয় মানুষ হিসাবে রিকোয়েস্ট করছি, আপনি আপনার সমর্থকদেরকে গাড়িতে তুলে দিন। সমর্থকদেরকে বুঝিয়ে বাজিয়ে চিৎকার চেঁচামেচি করে অনেক লাইভে দেখতে পাবেন আমি আমার সমর্থককে চড় মেরেছি, অনেক লাইভ এসে যাবে দেখতে পাবেন। চিৎকার চেঁচামেচি করে গাড়িতে তুলে দিলাম, তুলে গাড়ি স্টার্ট দেবো, ওই সময় দেখি ওই দিক থেকে আরাবুল্লাহ তখন চলে এসছে ফিল্ডে। আরাবুল্লাহর নেতৃত্বে, আগে ছিল জুলুদা আর খয়রুল্লাহ, আর ওনার ছেলে এই আগের একটা পার্টি অফিস আছে ওই জায়গাটার নাম ভুলে যাচ্ছি, ওখানে বোম চার্জ করেছে। তো ও আরাবুল্লাহ নেতৃত্বে এবার ওখান থেকে কাঁচের বোতল ছুঁড়ে আসছে, অনেক পুলিশ ভাইয়েরও গায়ে লেগেছে। তখন আমাদের ছেলে আরো ক্ষিপ্ত হলেন, এবার হই হই করার পরে আমি আবার তাদেরকে ঠান্ডা করলাম। ইতিমধ্যে ডিসি স্যার এসে হাজির হলেন, সম্ভবত গৌরব লাল নাকি নাম আছে। ডিসি স্যার আসলেন, আমাদের বুঝাচ্ছেন। আমি আবার বললাম যে আপনারা আমাদের বুঝিয়ে কি করবেন? যারা মারধর করছে তাদেরকে বোঝান, তাদেরকে আপনি সরান না। ঠিক আছে, আপনি গাড়িতে উঠেছেন। আমি বললাম আমি গাড়িতে উঠতে পারি, দুটো শর্ত আছে আমার। প্রথম শর্ত হচ্ছে আমার কোনো কর্মী ভাঙড়ের তারা আক্রান্ত হবে না, এই দায়িত্ব আপনাকে নিতে হবে। এবং যারা এই আরাবুল্লাহ, এই নামটা কি রে বাবা, জুলুদা, খয়রুল্লাহ বা আরাবুল্লাহ ছেলে যারা এই কাজের সাথে যুক্ত, এদেরকে অ্যারেস্ট করতে হবে। উনি আশ্বস্ত করলেন যে আমরা দেখছি এটা কি করা যায়। ঠিক আছে, আমার দুটো গাড়ি, প্রথম দুটো বাস আর একটা ছোট হাতি। ওই মহসিন দা নাকি একজন ছিল, হ্যাঁ উনিও ছিলেন, অনেকজন ছিল, সব নামগুলো পরে যাচ্ছি, মানে আমি তো সবাইকে চিনি না। হ্যাঁ, তো ও দুটো বাস একটা ছোট হাতি গাড়ি পার হচ্ছিল, ওই সময়তেও ইট ছুঁড়েছে, ইট ছুঁড়ে আমাদের একজনের আবার গুরুতর চোট হয়। তারপরে আমি বার হচ্ছি, প্রায় 150-150 আশপাশে পুলিশ ফোর্স ছিল। ঠিক আছে, পুলিশও 150 মতো আশপাশে ছিল, আমাকে ব্যারিকেড করে নিয়ে যাবে বলে। আমি বললাম স্যার আমার গাড়িতে আক্রমণ হবে না তো? আমি একটু করেই বললাম যে ওনারা এত আশ্বস্ত করছে, কারণ তৃণমূলের কাছ থেকে তোরা ভরসা পাওয়া যায় না, তো আক্রান্তর ভয়ে আমি আসিনি। ডিসি স্যার আমাকে বললেন আপনি এখান থেকে চলে গেলে বাকিটা আমি সামনে দেবো। ঠিক আছে, ডিসি স্যার বলছেন। তার আগে শুনিয়ে রাখি আমরা বেশ কয়েকদিন আগে রাজ্য পুলিশের যিনি সর্বোচ্চ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিজি স্যারের কাছে আমাদের কাছে আতঙ্ক ছিল। আমাদের রাজ্যের ভিন্ন এলাকা থেকে আমাদের যারা সমর্থক এই প্রোগ্রামে আসবে তাদের আবার আক্রমণ আসতে পারে। স্পেসিফিক উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাকে ইন্ডিকেট করে আমরা কিন্তু ডিজি স্যারকে মেল করে রেখেছিলাম। এই জবাব দিয়ে কিন্তু ডিসি স্যারকে করতে হবে, যে আপনাকে মেল করে রাখার পর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় সমস্যা বেশি হতে পারে, যথেষ্ট নিরাপত্তা প্রদানের জন্য তার কাছে আমরা আর্জি করেছিলাম। তো আমার গাড়িটা যখন আসছে, পুলিশ সব দাঁড়িয়ে আছে, ভিডিও আমার কাছে আছে, বা আমার অনেক ছেলেরাই ভিডিও করেছে, দাঁড়িয়ে আছে পুলিশের ব্যারিকেড ভেঙে, মানে এমনি পুলিশের ব্যারিকেড ভেঙে আমার গাড়ি থেকে ধাক্কি, কাঁচ যদি আমার নামানো থাকতো আমাকেও তো দিত। ওটা করে ক্ষান্ত হয়নি, দেখি একের পর এক ইট ছুটছে, ভয়ঙ্কর ইট ছুটছে। তার আগে তো আমার হাতে যখন আমি নেমেছি মাথায় হওয়ার আগে ওখান থেকে যখন তাড়া কাটাচ্ছিলাম, আমাদের ছেলে আমাদের চিৎকার চেঁচামেচি করেছে, তখন র্যাম্পার্ড এসছে, ওখানে সব ভিডিও ফুটেজে দেখতে পাবে, থানার ভিডিও ক্যামেরা লাগানো আছে। আমার হাতে চোট হয়েছিল, ওই জন্য আমি কাজটা তুলে রেখেছিলাম যে এই হাতে যদি আমাকে ঝেড়ে দেয় ডবল লেগে যাবে। তো র্যাম্পার্ড ইট ছুড়ার পরে আমার গাড়ির কাঁচ ভেঙেছে, সামনে পেছনের সাইডের কাঁচ ভেঙেছে। আবার একটা ভয়ের কথা ভাই বলছি, শুধু আমি তো গাড়ির মধ্যে ছিলাম, ওখানে ডিসি স্যার সহ যারা পুলিশ অফিসার ছিল তারাও খোঁজ নিয়ে দেখুন হয়তো আক্রান্ত হয়েছে। ডিসি স্যার না হলো, যেভাবে ইট ছুটছে, আর ডিসি স্যারের মাথা কিন্তু হেলমেট ছিল না, বিশাল ভয় পেয়েছিলাম ডিসি স্যার না আক্রান্ত হয়ে যায়। যেভাবে নির্বিচারে ইট ছুড়েছে, একটা পশুর সাথে মানুষ এই আচরণ করে না, জঙ্গলি পশুর সাথেও মানুষ এই আচরণ করে না।
একটা নির্বাচিত জনপ্রতিনিধির সাথে যে আচরণ করেছে। আমি এসেছি, এখান থেকে আহ্বান করেছি, আশা করব আমাদের বক্তব্য শেষ হওয়ার আগে ওই সমস্ত কালপিট গুলোকে ডিসিশন যেহেতু আমাকে আশ্বস্ত করেছিল, এবং যে সমস্ত কালপিট গুলো আক্রমণ করেছে, ওই আরাবুল্লাহ ছেলে জুলুদা আরো যারা আছে তাদেরকে অ্যারেস্ট করবে। একটা ভালো লোক তৃণমূলের ওর মধ্যে ছিল, আমি শুধু ভাবছি একটা জিনিস, সেও আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি, সত্যের সাথে ন্যায়ের পথে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না।